আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনাকালীন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার জন্য যে মহতী উদ্যোগ গ্রহণ করেছে, সেই উদ্যোগের সাথে থাকতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং জাতীয় বিশ্ববিদ্যালয়কে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রিয় শিক্ষার্থী, বাংলাদেশের অর্থনীতির অধ্যয়ন বিষয়ে ইতপূর্বে আমি তোমাদের সাথে আরো 6টি ক্লাসে অংশগ্রহণ করেছিলাম। তোমরা প্রত্যেকটি ক্লাসে আশা করি অংশগ্রহণ করেছো এবং এই বিষয়ের অনেক দিকে ধারণা অর্জন করেছো। তো আজকে আছে 7ম ক্লাস। এখানে একটু প্রিন্টিং হিসেব আছে, ভুল আছে। আমাদের আজকের পাঠ বৈদেশিক বাণিজ্য কি, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব, বাণিজ্যিক ভারসাম্য এবং লেনদেন ভারসাম্য, তার বাংলাদেশে বিভিন্ন গতি প্রকৃতি, বৈদেশিক বিনিয়োগ, বাংলাদেশে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব। এ হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। তো শুরুতেই আমরা আজকের পাঠের মূল বিষয় হচ্ছে বৈদেশিক বাণিজ্য। এই সংক্রান্ত যে আলোচনা থেকে তোমরা যেগুলো শিখতে পারবে তা হচ্ছে বৈদেশিক বাণিজ্য কি সেটা সম্পর্কে তোমরা বলতে পারবে, বাংলাদেশে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব আলোচনা করতে পারবে, বাণিজ্যিক ভারসাম্য এবং লেনদেনের ভারসাম্য সম্পর্কে তোমরা বলতে পারবে, লেনদেন ভারসাম্যের প্রতিকূলতা কেন হয় সেটা দূরকরণের উপায়গুলো কি সেটাও বলতে পারবে, বৈদেশিক বিনিয়োগ সম্পর্কে বলতে পারবে, বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব আলোচনা করতে পারবে, বিশ্ব বাণিজ্য সংস্থার উদ্দেশ্য এবং তার গঠন কবে সৃষ্টি হলো সেই সম্পর্কে তোমরা বলতে পারবে। এখন আমরা শুরুতে আসি বৈদেশিক বাণিজ্য, যার আরেক নাম হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য। সহজ কথায়, দেশের সীমানা পেরিয়ে 2 বা ততোধিক স্বাধীন দেশের মধ্যে যখন বাণিজ্য সংগঠিত হবে, আইনগত প্রক্রিয়ার মাধ্যমে দ্রব্য বা বিনিময় প্রক্রিয়া সম্পন্ন হলে আমরা সেটাকে আন্তর্জাতিক বাণিজ্য বা বৈদেশিক বাণিজ্য বলে থাকি সাধারণত। বৈদেশিক বাণিজ্য বাংলাদেশে অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব কতটুকু সেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। প্রাকৃতিক সম্পদের কাম্য ব্যবহার, অর্থাৎ একটা দেশের যে পরিমাণে প্রাকৃতিক সম্পদ থাকে সেই সম্পদ যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে অর্থনৈতিক উন্নয়ন খুবই দ্রুত গতিতে এগিয়ে যায়। বাংলাদেশের যে প্রাকৃতিক সম্পদ আছে, অর্থাৎ দেশের যে পরিমাণে কাঁচামাল আছে তা দিয়ে যদি পণ্য মানে উৎপাদন করে তা যদি বিদেশে রপ্তানি করা যায় তবে সেখান থেকে প্রচুর পরিমাণে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব, ফলে দেশের অর্থনৈতিক উন্নয়নে তা অবদান রাখবে। উৎপাদন বৃদ্ধি, বৈদেশিক বাণিজ্য থাকলে দেশের ভিতরে পণ্যের উৎপাদনটা বৃদ্ধি পায়, অর্থাৎ দেশের চাহিদা মিটিয়ে তা দেশের বাইরে আবার রপ্তানি করা হয় এবং সেখান থেকে বৈদেশিক মুদ্রা অর্জন করার একটা যেমন একটা চাপ থাকে বা একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে, ফলে উৎপাদন কিন্তু বহুল অংশে বৃদ্ধি পায়। উদ্বৃত্ত পণ্যের রপ্তানি, একটা দেশ তার নিজস্ব দ্রব্য সামগ্রীর নিজস্ব চাহিদা মেটানোর পরে যে পরিমাণে দ্রব্য উদ্বৃত্ত থাকে সেটা তারা বিদেশে রপ্তানি করে থাকে। তো বাংলাদেশেও এরকম বিভিন্ন দ্রব্য তারা উদ্বৃত্ত পণ্য তারা নিজেদের চাহিদা মিটিয়ে দেশের বাইরে
রপ্তানি করে থাকে। যেমন আমাদের বিভিন্ন হিমায়িত মৎস্য আছে, চিংড়ি মাছ, আর বর্তমানে বিভিন্ন রকমের মাছ কিন্তু দেশের বাইরে কিন্তু রপ্তানি করা হচ্ছে। তারপরে পাটজাত দ্রব্য, চামড়াজাত দ্রব্য, চা, এগুলো উদ্বৃত্ত পণ্য আমরা দেশের বাইরে রপ্তানি করে থাকি, নিজেদের দেশের চাহিদা মিটিয়ে বাকিটা বিদেশে রপ্তানি করে থাকি। অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধা, এটা হচ্ছে কেমন যে আমাদের দেশের যে পণ্যগুলো আমরা উৎপাদন করতে পারি না, বিদেশের থেকে আমরা সেগুলো আমদানি করে নিয়ে আমরা ভোগ করতে পারি। ফলে অনুৎপাদিত পণ্য ভোগের সুবিধা, আমরা মোবাইল তৈরি করতে পারতেছি না, কিন্তু আমরা চায়না মোবাইল বা অন্যান্য দেশের মোবাইল, টেলিভিশন, কম্পিউটার এগুলো এনে ব্যবহার করতে পারতেছি। ফলে আমরা এই অনুৎপাদিত পণ্যের ভোগের সুবিধা অর্জন করতে পারতেছি। মূলধনী দ্রব্য আমদানি, এটা হচ্ছে একটা দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য তার বিভিন্ন দ্রব্য সামগ্রী আমদানি করতে হয়। অর্থাৎ মূলধনী দ্রব্য বলতে এখানে বিভিন্ন মেশিনারিজ, কলকাবজা, যন্ত্রপাতি, এগুলোকে বোঝানো হচ্ছে। এইগুলো আমদানি করে নিজের দেশে যদি প্রোডাকশনটা বাড়ানো যায়, তাহলে সেক্ষেত্রে বৈদেশিক যে নির্ভরশীলতা সেটা অনেকটা কমে যায় এবং অর্থনৈতিক উন্নয়নের গতি আরো বেশি ত্বরান্বিত হয়ে থাকে। ফলে মূলধনী দ্রব্য সামগ্রী, বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্ন কলকাবজা, মেশিনারিজ, এগুলো দেশের ভিতরে আমদানি করে এনে দেশেই অনেক দ্রব্য সামগ্রী উৎপাদন করে দেশের চাহিদা মিটিয়ে আবার বাইরেও কিছু রপ্তানি করা যায়। এটা বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের একটা গুরুত্ব। অত্যাবশ্যকীয় দ্রব্য আমদানি, অর্থাৎ আমাদের দেশে যে সমস্ত পণ্য অত্যাবশ্যকীয় অথচ আমরা উৎপাদন করতে পারি না, সেইগুলো আমরা আমদানি করে থাকি। আমরা ভোগ্য পণ্য আমদানি করে থাকি। এর বাইরে আমাদের অনেক বিলাসজাত দ্রব্য আমাদের খুবই দরকার, কিন্তু আমাদের দেশে সেটা উৎপাদন হয় না, এগুলো আমরা আমদানি করে থাকি। খাদ্য ঘাটতি পূরণ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বাংলাদেশ খাদ্য ঘাটতি পূরণ করে থাকে। যে আমাদের চালের উৎপাদন যা হয়, তার বাইরেও কিন্তু আমাদের প্রাকৃতিক দুর্যোগ বা অন্য সময় সাপোর্ট দেওয়ার জন্য আমাদের স্টকে চাল রাখতে হয়। আমাদের সরকারি গোডাউন বা সাইলো, যেখানে সেখানে চাল, ডাল, তেল, তারপরে অন্য যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো আছে, এগুলো কিন্তু আমাদের স্টকে রাখতে হয় প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদেরকে সেভ করার জন্য, তাৎক্ষণিক সমস্যা মোকাবেলা করার জন্য। এই খাদ্য ঘাটতি পূরণের জন্য তখন দেশের ভিতরে, তারপরে আমার বাংলাদেশে যখন আবার বিভিন্ন দ্রব্যের উৎপাদন শর্টেজ চলে আসবে বা এখানে হঠাৎ করে কোনো কিছুর অভাব তৈরি হবে, তখন কিন্তু আবার বিদেশ থেকে ওই চাহিদাটা আমরা পূরণ করতে পারি। গত বছর আমরা দেখছিলাম যে পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে যায়, দেশের ভিতরে পেঁয়াজের সরবরাহ অনেক কমে যায় এবং অত্যন্ত চড়া দামে পেঁয়াজ বিক্রি হতে শুরু করে। সরকার কিন্তু তাৎক্ষণিকভাবে দ্রুত ব্যবস্থা গ্রহণ করে যত দ্রুত সম্ভব সেই বিমানে করে প্রায় প্রথম কিস্তিতে 5,000 টন, পরবর্তীতে এভাবে কয়েক লক্ষ টন পেঁয়াজ কিন্তু মিশর থেকে বা অন্য দেশ থেকে, তুরস্ক থেকে নিয়ে আসছে। ফলে আমাদের পেঁয়াজের যে ঊর্ধ্বমুখিতা একটা পর্যায়ে থেমে গিয়েছিল, আর তা না হলে কিন্তু পেঁয়াজের দাম আরো বাড়তে বাড়তে 500-600 টাকা হয়ে যেতে পারতো। এই একটা বিষয় আসে। তাহলে কি আসলো, যে খাদ্য ঘাটতি পূরণ করা। এরপরে যে সেটা হচ্ছে কারিগরি প্রযুক্তি জ্ঞান, অর্থাৎ বৈদেশিক বাণিজ্য বা এটা হওয়ার কারণে বাংলাদেশের সাথে অন্য দেশের কারিগরি প্রযুক্তি জ্ঞানের প্রসার ঘটে যায়, ফলে জ্ঞানের আদান প্রদান ঘটে থাকে। অর্থাৎ এই যে আমরা কম্পিউটারে বা মেশিনারিজ, মোবাইল, টেলিভিশন, অন্যান্য যে পণ্যগুলো আনছি, বা দেশের ভিতরে অনেক কিছু এখন উৎপাদন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দেশে ওয়ালটন এই কম্পিউটার তৈরি করতেছে, মোবাইল তৈরি করতেছে, ফ্রিজ, তারপরে টেলিভিশন, এগুলো দেশের ভিতরে মার্শেল তৈরি করতেছে, ওয়ালটন তৈরি করতেছে, তারপরে যমুনা গ্রুপ তৈরি করছে, এরকম বিভিন্ন। ফলে এই আমাদের যে কারিগরি বা প্রযুক্তি যে জ্ঞানটা আছে, এটা কিন্তু একটা আদান প্রদানের একটা সুযোগ ঘটে গেছে। কিন্তু এই আমদানি রপ্তানি বাণিজ্যের মাধ্যমে করতে করতে কিন্তু এক পর্যায়ে বিদেশিদের থেকে কিছু প্রশিক্ষক আমাদের এখানে আসছে, তারা আমাদের এখানে এই কাজটা শুরু করে দিয়ে গেছে, তারা আবার টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে, পারস্পরিক একটা জ্ঞানের একটা আদান প্রদানের ব্যাপার চলে আসছে। ভোক্তাদের সুবিধা যেটা হচ্ছে যে ভোক্তারা তাদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন দ্রব্য সামগ্রী ক্রয় করতে পারতেছে এবং তাদের ভোগ্য চাহিদাটাও পূরণ করতে পারতেছে। এটা হচ্ছে ভোক্তাদের একটা সুবিধা। দেশীয় বাজার সম্প্রসারণ,
অর্থাৎ আমদানি রপ্তানি বাণিজ্যের ফলে, বৈদেশিক বাণিজ্যের ফলে বাংলাদেশের দেশীয় বাজারও কিন্তু সম্প্রসারণ ঘটে যাচ্ছে। অর্থাৎ দেশের ভিতরে বিভিন্ন দ্রব্য সামগ্রী বিদেশ থেকে যখন চলে আসতেছে, তখন দেশের ভিতরে কিন্তু বাজারটা সম্প্রসারিত হয়ে যাচ্ছে। আবার যদি আমরা চিন্তা করি অন্য দৃষ্টিতে, যদি আমাদের তৈরি পোশাক শিল্প আমরা বিদেশে রপ্তানি করতেছি, কিন্তু তৈরি পোশাক শিল্পকে কেন্দ্র করে তার যে ব্যাকওয়ার্ড লিঙ্কেজ যে ইন্ডাস্ট্রিগুলো বা পশ্চাৎ শিল্প যেটা আছে, এই শিল্পগুলো কিন্তু এখানে আবার এর পাশাপাশি জন্ম নিচ্ছে। যেমন এখানে কিছু বোতাম শিল্প তৈরি হচ্ছে, সুতার সেলাই করার জন্য কিছু শিল্প তৈরি হচ্ছে, জিপারের জন্য কিছু সুতা তৈরি মানে শিল্প তৈরি হচ্ছে। ফলে এর সমান্তরালে আরো আরো কিছু শিল্পের সম্প্রসারণ ঘটছে এবং দেশীয় বাজারেরও কিন্তু একটা সম্প্রসারণ ঘটে যাচ্ছে। মূলধনের গতিশীলতা বৃদ্ধি, যত বেশি বৈদেশিক বাণিজ্য হবে তত বেশি মূলধনের গতিশীলতা বৃদ্ধি হবে। অর্থাৎ যত বেশি লেনদেন হবে তত বেশি কিন্তু মুনাফা অর্জন হবে, তত বেশি অর্থের কিন্তু প্রচলনটা বাড়বে। এই জিনিসটা কিন্তু বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে মূলধনের একটা গতিশীলতা। অর্থাৎ বাংলাদেশে যত বেশি বিদেশের সাথে রপ্তানি করব আমরা, তত বেশি ডলার ঢুকবে, আবার যত বেশি আমদানি করব তত বেশি ডলার আমাদের বেরিয়ে যাবে। এরকম একটা প্রসেস সার্বক্ষণিক কিন্তু চলতে থাকে। ফলে মূলধনের গতিশীলতা বৃদ্ধি পায় এবং অর্থনৈতিক উন্নয়ন কিন্তু হয়ে থাকে। এরপরের যে বিষয়টা আছে, মানব সম্পদ রপ্তানি। অর্থাৎ এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আমদানি রপ্তানি বা বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে বিদেশিরা যখন বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এদেশে আসে, তখন আমাদের উৎসাহ উদ্দীপনা, আমাদের এই কার্যক্রমগুলো দেখে ওরা আবার অনেকে ওই দেশে আমাদের কিছু লোক নিয়ে যেতে পারে। তখন তাদের ফ্যাক্টরিতে মিলে কাজ করতে দিলে এখান থেকে আস্তে আস্তে ক্রমান্বয়ে এরা আবার আরো কিছু লোক নিলে এক পর্যায়ে দেখা যাচ্ছে মানব সম্পদ রপ্তানির একটা প্রক্রিয়া শুরু হয়ে গেল। আবার আমাদের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ফার্ম বা অন্যান্য ফার্মে যখন টেকনিশিয়ান বা দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়, তখনও কিন্তু এই পারস্পরিক আদান প্রদান লেনদেন হয়ে থাকে, ফলে মানব সম্পদ রপ্তানি হয়ে থাকে। আর এই মানব সম্পদ, দক্ষ মানব সম্পদ, অদক্ষ মানব সম্পদ যারা আছে তারা বিদেশ থেকে প্রচুর পরিমাণে রেমিটেন্স পাঠায়, ফলে দেশের অর্থনীতি অনেক বেশি এগিয়ে যায়। বাংলাদেশে কিন্তু এই করোনাকালীন সময়েও প্রচুর পরিমাণে রেমিটেন্স বিদেশ থেকে আসছে, যেটা জুন মাসে একটা রেকর্ড সৃষ্টি করেছে এই করোনা মহামারীর মধ্যেও। নির্ভরশীলতা হ্রাস। বাংলাদেশের মতো একটা দেশের পক্ষে বৈদেশিক বাণিজ্যের যে সবচেয়ে গুরুত্ব বা সবচেয়ে উপকার যেটা হয়েছে সেটা হচ্ছে নির্ভরশীলতা হ্রাস। অর্থাৎ আগে এক সময় বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বা দেশের মৌলিক চাহিদা পূরণ করার জন্য বিদেশি সাহায্যের উপর নির্ভর করে থাকতে হতো। এখন কিন্তু বিদেশি সাহায্যের উপর নির্ভর করা লাগতেছে না। অর্থাৎ এখন আমরা চাই যে আমাদের যত বেশি বাণিজ্য হবে তত বেশি আমাদের মুনাফা হবে, তত বেশি আমাদের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হবে। সুতরাং আমরা সাহায্য চাই না, আমরা বাণিজ্য চাই, এরকম একটা স্লোগানে আমরা অলরেডি চলে আসছি। জরুরি অবস্থা মোকাবেলা। দেশে যদি ঝড়, বন্যা, তারপরে জলোচ্ছ্বাস, মহামারী, দুর্ভিক্ষ এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আন্তর্জাতিক বা বৈদেশিক বাণিজ্যে থাকলে খুব দ্রুত সেটা মোকাবেলা করা সম্ভব হয়। সেটা আমি তো একটু আগেই বলছি যে পেঁয়াজের যে শর্টেজ বাংলাদেশে দেখা দিচ্ছিল গত বছর, সেটা কিন্তু আবার দ্রুত আবার সরকার ই করে ফেলতে পারছে, চাহিদাটা পূরণ করে ফেলতে পারছে। এটা হচ্ছে আমাদের জরুরি অবস্থা মোকাবিলার মতো একটা ব্যাপার। এরপরে যেটা আছে দক্ষতা বৃদ্ধি। অর্থাৎ দেশের ভিতরে যখন বিভিন্ন দ্রব্যের উৎপাদন এবং সেগুলোর বিপণন, ভোগ, দেশের চাহিদা মিটিয়ে বিদেশে আবার ওটা রপ্তানি করা, বিদেশ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আসা, তখন তোমার অবশ্যই দক্ষতা বৃদ্ধি হওয়ার দরকার। অর্থাৎ বিদেশের বাজারে কিন্তু প্রতিযোগিতার মাধ্যমে টিকে থাকতে হবে। তোমাকে অবশ্যই মানসম্পন্ন পণ্য তৈরি করতে হবে, আর মানসম্মত পণ্য তৈরি করতে গেলে দরকার দক্ষ জনশক্তি বা দক্ষ জনসম্পদ। ফলে স্বাভাবিক ক্ষেত্রেই কিন্তু দক্ষতা বৃদ্ধির একটা প্রক্রিয়া চলে আসে। এরপর আছে জ্ঞান এবং সংস্কৃতির প্রসার। অর্থাৎ এক দেশের জ্ঞানের সাথে আর এক দেশের জ্ঞান, এক দেশের সংস্কৃতির সাথে আর এক দেশের সংস্কৃতির একটা অপূর্ব মিলবন্ধন কিন্তু দেখা যায় এই বাণিজ্যিক বৈদেশিক বাণিজ্যের মাধ্যমে। বাংলাদেশেও কিন্তু বিভিন্ন দেশের সাথে এই বাণিজ্যের মাধ্যমে
আমরা বিভিন্ন সংস্কৃতির সাথে পরিচিত হতে পারি। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের থেকে প্রচুর পরিমাণে পণ্য আমাদের দেশে ঢুকে, তাদের সংস্কৃতিটা অনেকটাই আমাদের সংস্কৃতির সাথে মিশে গেছে। আমরা জ্ঞান এবং সংস্কৃতিতে বিভিন্ন দেশের সাথে পারস্পরিকভাবে একতাবদ্ধ হয়ে চলছি। একচেটিয়া কারবার প্রতিরোধ। দেখা যাচ্ছে যে বৈদেশিক বাণিজ্য থাকার কারণে কিছু কিছু বহুজাতিক কোম্পানি দেশের ভিতরে কিন্তু একচেটিয়া প্রভাব খাটাতে পারে না। অর্থাৎ একটা লাক্স সাবান যদি কালকে হঠাৎ করে বলে যে আমার এই লাক্স সাবানটা কালকে 60 টাকা করে কিনতে হবে, 35 টাকা দিলে আর হবে না। স্বাভাবিক ক্ষেত্রে হয়তো কালকে দিন কেউ কিছু না বললেও পরশুদিন দেখবো যে হয়তো চায়না কোম্পানির দুটো ঢুকে গেছে এই সুযোগে, যে আমরা ভাই 32 টাকা করে দিচ্ছি, কিংবা আর এক দেশ বলবে যে আমরা 38 টাকা করে দিচ্ছি। এই লাক্স সাবান আর 60 টাকা বিক্রি করার কোনো সুযোগ তাদের আর থাকবে না। ফলে একচেটিয়া কারবার কিন্তু প্রতিরোধ করার একটা ব্যাপার এখানে থেকে যায়। বাংলাদেশের অর্থনীতিতে এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি। এই ব্যবসা বাণিজ্যের মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি হয়। যখন বিভিন্ন দেশে ব্যবসা বাণিজ্য হবে তখন ওই দেশে তারাও আবার বিভিন্ন অ্যাসেসমেন্ট করে থাকে যে এই প্রোডাক্টটা আমাদের দেশে উৎপাদন করলে এই পরিমাণে খরচ যাচ্ছে, এই প্রোডাক্টটা যদি আমি বাংলাদেশের ভিতরে একটা কোম্পানি স্থাপন করে ও দেশে বিনিয়োগ করতে পারি তাহলে আমার পার পিস বা পার ইউনিট আমাদের কস্ট কেমন যাচ্ছে। তখন দেখো যে যদি বোঝে যে বাংলাদেশে উৎপাদন করলে খরচ কম, তখন তারা এদেশে বিনিয়োগ করতে পারে। আবার যদি বোঝে যে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইন্ডিয়াতে মোটরসাইকেল গুলো, ম্যাক্সিমাম মোটরসাইকেল কোম্পানিগুলো কিন্তু ইন্ডিয়া চলে আসছে। আগে ছিল জাপানি হোন্ডা কোম্পানি, এখন কিন্তু হোন্ডা কোনো মোটরসাইকেল তৈরি করে না, তারা আরো প্রায় 60 বছর আগে জাপান থেকে ওটাকে বাদ দিয়ে দিচ্ছে। তারা হোন্ডা কোম্পানি, ইয়ামাহা কোম্পানি, সুজুকি কোম্পানি সবকিছু কিন্তু এখন ইন্ডিয়া চলে আসছে, কারণ এখানে অনুকূল পরিবেশ তারা পেয়েছে এবং শ্রমের সস্তা শ্রম তারা পেয়েছে। ফলে তাদের পার ইউনিট কিন্তু প্রোডাকশন কস্ট কিন্তু অনেক কমে গেছে। ফলে এক প্রকার আপাত দৃষ্টিতে ভারতের প্রতি আন্তর্জাতিক একটা সহযোগিতা কিন্তু বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগ বৃদ্ধি পাওয়ার কারণে সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। এটা গেল বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক বাণিজ্যের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। এখানে যদি কারোর কোনো বক্তব্য বা কথা থাকে তাহলে আমরা সেটা শুনতে পারি। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি পরের স্লাইডে যাব। আমরা কয়েকটি ধারণা নিব এখন। একটা ধারণা হচ্ছে বাণিজ্যিক ভারসাম্য। এটা কেমন? যে একটা নির্দিষ্ট সময়ে, সাধারণত 1 বছরের ভিতরে এটা ধরে নেওয়া হয় যে কোনো দেশে দৃশ্যমান আমদানি রপ্তানি মূল্যের একত্রিত হিসাবকে আমরা বলে থাকি বাণিজ্যিক ভারসাম্য। এটাকে বলা হয় ব্যালেন্স অফ ট্রেড, ইংরেজিতে বলে ব্যালেন্স অফ ট্রেড। বাণিজ্যিক ভারসাম্য মূলত দুই প্রকার, একটা হচ্ছে অনুকূল বাণিজ্যিক ভারসাম্য, একটা প্রতিকূল বাণিজ্যিক ভারসাম্য। অর্থাৎ কোন দেশের আমদানির তুলনায় যদি রপ্তানি বেশি থাকে, অর্থাৎ আমদানিতে আমরা জানি ব্যয় হয় আর রপ্তানিতে হবে আয়। তাহলে যদি তোমার ব্যয় বেশি হয়ে যায়, ব্যয় বেশি হওয়া মানে আমদানি বেশি করে ফেলছো, আর আমদানি ব্যয় যদি বেশি হয়ে যায় তাহলে বিদেশিয়ালারা কিন্তু বেশি টাকা নিয়ে যাবে দেশ থেকে। ফলে বাণিজ্যিক ভারসাম্য বা ব্যালেন্স অফ ট্রেড হবে নেগেটিভ বা প্রতিকূল। আবার যদি তুমি আমদানিতে যে টাকা খরচ করতেছো তার থেকে যদি তুমি রপ্তানিতে বেশি আয় করতে পারো তাহলে যেটা হবে সেটা হচ্ছে ব্যালেন্স অফ ট্রেডটা হবে পজিটিভ বা অনুকূল বাণিজ্যিক ভারসাম্য। এটা হচ্ছে বাণিজ্যিক ভারসাম্যের একটা বিষয়। এরপরে আমরা আসি বাংলাদেশে বিগত কয়েক বছরের আমাদের বাণিজ্যিক ভারসাম্যের পরিস্থিতিটা কেমন। আমরা দেখি 2006-07 সালে আমাদের আমদানি আয় ছিল, রপ্তানি আয় ছিল 17,157 কোটি টাকা। একই সময় আমাদের আমদানি ব্যয় ছিল তোমার 12,100। এটা একটু উল্টো হয়ে গেছে, এটা আসলে রপ্তানি আয়টা হবে এই রপ্তানি ব্যয়টা এই পাশে হবে আয়টা,
অর্থাৎ বিষয়টা আসবে এরকম যে এইটা যাবে আর এইটা আসবে এইটা, ফলে নেগেটিভ চলে আসবে, এই নেগেটিভ আসলো আর এই আমরা এবার দেখে নিব যেটা দেখাচ্ছিলাম। যেমন আমদানি ব্যয় বেশি, দেখো 17,157 কোটি টাকা। একই টাইমে আমাদের রপ্তানি থেকে আয় হয়েছিল 12,178 কোটি টাকা, আমাদের ঘাটতি ছিল হচ্ছে 4,979 কোটি টাকা। 2007-8 অর্থ বছরে 21,629 কোটি টাকা ছিল আমদানি ব্যয়, রপ্তানি আয় ছিল 14,111 কোটি টাকা, 700,518 কোটি টাকা কিন্তু আমাদের বাণিজ্য ঘাটতি ছিল। একইভাবে 8-9 অর্থ বছরে আমাদের 22,507 কোটি টাকা ছিল আমদানি ব্যয়, 15,565 কোটি টাকা ছিল রপ্তানি আয়, আমাদের ঘাটতি ছিল 6,942 কোটি টাকা। 2009-10 অর্থ বছরে আমাদের 23,738 কোটি টাকা ছিল আমদানি ব্যয়, রপ্তানি আয় ছিল হচ্ছে 16,205 কোটি টাকা এবং এখানে আমাদের ঘাটতি ছিল 7,533 কোটি টাকা। 2010-11 অর্থ বছরে ছিল 33,658 কোটি টাকা আমদানি ব্যয়, রপ্তানি আয় ছিল 22,924 কোটি টাকা, আমাদের ঘাটতি ছিল 10,734 কোটি টাকা। 2011-12 অর্থ বছরে আমাদের 35,516 কোটি টাকা আমদানি ব্যয় ছিল, রপ্তানি আয় ছিল 24,302 কোটি টাকা, অর্থাৎ আমাদের এবছরেও ঘাটতি ছিল 11,214 কোটি টাকা। অর্থাৎ আমাদের বাণিজ্য ঘাটতি কিন্তু প্রায় আমাদের নেগেটিভে আসতেছে। এরও কিছু কারণ আছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। লেনদেন ভারসাম্য, এবার এটা গেল বাণিজ্যিক ভারসাম্য, এবার আসবে লেনদেন ভারসাম্য। লেনদেন ভারসাম্যটা কি? একটি নির্দিষ্ট সময়, সাধারণত 1 বছরে দেশের কোন দেশের দৃশ্যমান অদৃশ্যমান আমদানি রপ্তানি এবং সকল প্রকার অর্থনৈতিক লেনদেন সম্পর্কিত হিসাবকে আমরা বাণিজ্যিক ভারসাম্য বলবো, সরি এটা লেনদেন ভারসাম্য বলবো। অর্থাৎ আমরা আগেরটা দেখেছিলাম যে সেটা ছিল কি, যে শুধুমাত্র দৃশ্যমান, আর এটা হচ্ছে কিন্তু দৃশ্যমান এবং অদৃশ্যমান দুটোই, এই দুটো জিনিসই আমাদের আসতেছে লেনদেন ভারসাম্যের ক্ষেত্রে। তাহলে যেটা আসলো, এইবার তাহলে আমরা বুঝতে পারলাম যে লেনদেন ভারসাম্য এবং বাণিজ্যিক ভারসাম্য সম্পর্কে। তাহলে বাণিজ্যিক ভারসাম্য এবং লেনদেন ভারসাম্যের মূল পার্থক্যটা কি বোঝা গেছে? বাণিজ্যিক ভারসাম্য কিন্তু শুধুমাত্র দৃশ্যমান আমদানি রপ্তানির পার্থক্য, আর এখানে দৃশ্যমান এবং অদৃশ্যমান এবং অন্য অন্য সম্পর্কিত হিসাব নিকাশের এটা হচ্ছে লেনদেন ভারসাম্য। এখন আমরা হিন্ডেলবার্গারের মতে কোন একটি নির্দিষ্ট সময় দেশের অধিবাসীদের সাথে অন্যান্য সকল দেশের দৃশ্যমান অধিবাসীদের অর্থনৈতিক লেনদেনের হিসাবকে লেনদেন ভারসাম্য বলে। অর্থাৎ একটা দেশের লোকের অধিবাসীদের সাথে অন্যান্য বিশ্বের অন্যান্য সকল দেশের অধিবাসীদের যে দৃশ্যমান এবং অদৃশ্যমান সকল প্রকার অর্থনৈতিক লেনদেন, সেটাকে আমরা লেনদেনের ভারসাম্যটা বলবো। লেনদেন ভারসাম্য কিন্তু 3 ধরনের হয়ে থাকে। একটা অনুকূল লেনদেন ভারসাম্য, যখন আমদানি কম রপ্তানি বেশি, অর্থাৎ আমদানিতে যে ব্যয় হচ্ছে তার থেকে রপ্তানির আয়টা বেশি, তাহলে হবে অনুকূল লেনদেন ভারসাম্য। যখন আমদানি ব্যয় বেশি রপ্তানি আয় কম, তখন সেটাকে হবে প্রতিকূল লেনদেন ভারসাম্য। যখন আমদানি রপ্তানি দুটোই সমান, জিরো, এটার রেজাল্ট হচ্ছে জিরো, তখন সুষম লেনদেন ভারসাম্য সেটাকে বলে। বাংলাদেশে আমরা যদি পরিস্থিতি লেনদেন ভারসাম্যের পরিস্থিতি লক্ষ্য করি, সেটা কেমন হবে? যে 2007-8 অর্থ বছরে এখানে রপ্তানি আয় ছিল 14,151 কোটি টাকা, আমদানি ব্যয় ছিল 19,480 কোটি টাকা, ঘাটতি ছিল 5,229 কোটি টাকা।
2008-9 অর্থ বছরে 15,583 কোটি টাকা, আমদানি ব্যয় ছিল 20,291 কোটি টাকা, এখানেও কিন্তু 4,708 কোটি টাকার ঘাটতি। 2009-10 অর্থ বছরে 15,893 কোটি টাকা, আমদানি ব্যয় ছিল 20,485 কোটি টাকা, এখানেও 4,592 কোটি টাকার ঘাটতি। 2010-11 অর্থ বছরে 15,973 কোটি টাকা রপ্তানি আয়, আমদানি ব্যয় ছিল 20,785 কোটি টাকা, এখানেও কিন্তু ঘাটতি ছিল 4,812 কোটি টাকা, এখানে একটা মাইনাস চিহ্ন হবে। এই কিন্তু আমাদের বাংলাদেশের লেনদেন ভারসাম্য আমরা যেটা দিচ্ছি সেখানেও কিন্তু আমাদের একটা ঘাটতি আমরা লক্ষ্য করতেছি। এরপরে যেটা আছে বাংলাদেশের লেনদেন ভারসাম্যের ঘাটতি দূরীকরণের উপায়, অর্থাৎ আমরা যেটা দেখলাম যে আমাদের বাণিজ্যিক ভারসাম্য বাংলাদেশ কিন্তু ঘাটতিতে আছে, লেনদেন ভারসাম্যের ক্ষেত্রেও বাংলাদেশ ঘাটতিতে আছে। তাহলে এই ঘাটতিটা আমরা কিভাবে দূর করতে পারি, সেটা কেমন? সেটা হচ্ছে অবকাঠামোর উন্নয়ন, অর্থাৎ দেশের অবকাঠামো যদি আমরা উন্নয়ন করতে পারি তাহলে কিন্তু আমরা এই লেনদেন ভারসাম্যের ঘাটতিটা কিন্তু আমরা দূর করতে পারবো। অবকাঠামো বলতে রপ্তানি বৃদ্ধির জন্য পরিবহন, জাহাজীকরণ সুযোগ সুবিধা এই সংক্রান্ত বিষয়, কন্টেইনার বন্দর নির্মাণ করা, তারপরে যেটা গভীর সমুদ্র বন্দর, এই বিষয়গুলো যদি ভালো করা যায় তাহলে বিদেশ থেকে বড় বড় জাহাজ দেশে আমাদের দেশে ভিড়বে এবং এখান থেকে পণ্য তারা ক্রয় করে নিয়ে যেতে পারবে। এখন যদি আমাদের যদি বন্দর ভালো না থাকে, জাহাজীকরণ না মাল খালাস করা, মাল উঠানো, এই কার্যক্রমটা যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের দেশে বাইরের জাহাজগুলো আসবে না। ফলে আমরা এখান থেকে পণ্য বিদেশে রপ্তানি করার ক্ষেত্রে বা আমদানি করার ক্ষেত্রে আমাদের কিন্তু বেশ একটা সমস্যা হবে। হয়তো বড় জাহাজে করে মাল আনতে গেলে আমাদের অন্য একটা দেশে নামায়, সেখান থেকে আবার অন্য পথে দিয়ে আনতে হবে। ফলে আমাদের কিন্তু আমদানি ব্যয়টা বেড়ে যাবে, আমাদের রপ্তানি করার জন্য ব্যয় বেড়ে যাবে, আমাদের মুনাফা খুবই কম হবে। এই কারণে আমাদের অবকাঠামোগত উন্নয়ন আরো বেশি উন্নত মানের অবস্থায় নিয়ে যেতে হবে। বাণিজ্য বহুমুখীকরণ, অর্থাৎ বাণিজ্যে আমরা রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াবো, আমদানি পণ্যের সংখ্যা কমাবো। অর্থাৎ যে পণ্যগুলো আমরা আমদানি করি খেয়াল করতে হবে তার কতগুলোকে আমরা দেশের ভিতরে উৎপাদন করতে পারি। ফলে আমাদের আমদানি পণ্যের সংখ্যা কমে যাবে এবং এখান থেকে আরো রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে হবে। যদি আমি রপ্তানি পণ্যের সংখ্যা বাড়াতে পারি তাহলে রপ্তানি থেকে আমার আয়টা বেড়ে যাবে, আর রপ্তানি থেকে আয়টা বাড়লে আলটিমেটলি আমাদের আমদানি থেকে ব্যয়টা কিন্তু কমে যাবে, আমাদের লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর হয়ে আমাদের উদ্বৃত্তি চলে আসতে পারবো। এরপর যেটা আছে রপ্তানি বাজার সম্প্রসারণ, অর্থাৎ আমাদের রপ্তানি পণ্য যে কয়েকটি দেশে ঢুকতেছে আমরা আরো অনেক দেশগুলোতে বাজারকে সম্প্রসারণ করতে পারি কিনা, আমাদের পণ্যের গুণগত মানকে বৃদ্ধি করতে পারি কিনা, এই বিষয়ে গবেষণা করতে হবে এবং বাজারকে সম্প্রসারণ করতে হবে এবং আরো আন্তর্জাতিক বাজারে বেশি বেশি পণ্য ঢোকানোর চেষ্টা করতে হবে। তাহলে কিন্তু বেশি বেশি ব্যবসা করা যাবে, বেশি বেশি আয় হবে। রপ্তানিমুখী শিল্পের কাঁচামাল উৎপাদন, অর্থাৎ যে শিল্পের গুলোকে আমরা রপ্তানি করতেছি সেই শিল্পের কাঁচামালও যদি আমার বাইরের থেকে কিনে আনতে হয় তাহলে কিন্তু আমাদের এখানে খুব বেশি লাভ থাকবে না, কারণ আমাদের আমদানি পণ্যটা বেড়ে গেল। আমরা তৈরি পোশাকটা যদি রপ্তানি করতে চাই তাহলে তৈরি পোশাকের জন্য যে যত প্রকার এর সাপোর্টিং আছে, আমার বোতাম থাকতে পারে, আমাদের যে জিপার থাকতে পারে, বা পোশাকের যখন যে সাইড জিনিসগুলো সুতার প্রয়োজন, এই জিনিসগুলো কিন্তু আমরা দেশের ভিতরে যদি রপ্তানিমুখী শিল্প কাঁচামালগুলো আমরা যদি উৎপাদন করতে পারি তাহলে আমরা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে বিদেশে রপ্তানি করতে পারবো পণ্য। ফলে আমাদের রপ্তানিটা বেশি হবে, আমদানি কম হবে এবং লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর হবে। হস্তজাত শিল্পের উন্নয়ন, বর্তমান সময়ে দেখা যাচ্ছে যে বিশ্বের বিভিন্ন জায়গায় এই যে কারুশিল্প বা হস্তশিল্পের কিন্তু যথেষ্ট পরিমাণে নজর করা চাহিদা লক্ষ্য করা যাচ্ছে। ফলে আমাদের দেশে কিন্তু হস্তশিল্পের কোনো একটা সময় কিন্তু একটা বেশ সুদিন ছিল, যেটা এখন আর নাই। তবে এইটা যদি ক্রমান্বয়ে প্রশিক্ষণের মাধ্যমে বাড়ানো যায় তাহলে কিন্তু এই খাত থেকেও প্রচুর পরিমাণে উন্নয়ন হবে এবং তোমার পণ্য রপ্তানি করে বিদেশি মুদ্রা অর্জন করা যাবে, ফলে লেনদেনের ভারসাম্যের ঘাটতি দূর করা সম্ভব হবে। বিলাস দ্রব্যের আমদানি হ্রাস করা, অর্থাৎ বিলাস দ্রব্য আমরা যত আমদানি কমাতে পারবো, অর্থাৎ বিকল্পভাবে যদি দেশের ভিতরে এটা আমরা উৎপাদন করতে পারি তাহলে বিদেশে যদি রপ্তানি নাও করি তবুও কিন্তু আমাদের ওই পণ্যটা আমদানি কিন্তু একটা প্রোডাক্ট কমে গেল। এভাবে আমরা কোনো এক সময় দেখা যাচ্ছে যে আমাদের রেডিও থেকে শুরু করে টেলিভিশন দিয়ে যত প্রকার ইলেকট্রনিক্স মাল আছে সবই কিন্তু আমরা বাইরের থেকে নিয়ে আসতাম,
এখন যেটা হচ্ছে, আমাদের দেশের ভিতরে কিন্তু বিভিন্ন কোম্পানি হয়ে গেছে, যমুনা গ্রুপ হয়ে গেছে, আমাদের ওয়ালটন আছে, আমাদের প্রগতি ইন্ডাস্ট্রিজ আছে গাড়ি তৈরি করার জন্য, আমাদের এরকম বিভিন্ন মেঘনা গ্রুপ আছে, অন্যান্য গ্রুপ, কিন্তু আমরা এই জিনিসগুলো কিন্তু দেশের ভিতরে অনেক কিছু তারা উৎপাদন করতেছে। আমাদের স্কোয়ার যারা প্রসাধনী সামগ্রী তৈরি করতেছে, আমাদের কোহিনুর কেমিক্যালস তারা তৈরি করতেছে, এরকম বিভিন্ন কোম্পানি কিন্তু বিলাসজাত দ্রব্য তৈরি করতেছে, যেটা আমরা আগে বিদেশ থেকে নিয়ে আসতাম। ফলে এই জিনিসগুলো কিন্তু আমরা যদি দেশের ভিতরে তৈরি করতে পারি, তাহলে আমাদের পণ্যের মান উন্নয়ন করতে পারবো এবং তার থেকে আমরা রপ্তানি আয় বৃদ্ধি করতে পারবো। চোরাচালান রোধ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে আমরা যতই আমদানি রপ্তানি বাণিজ্য করি, চোরা পথে কিন্তু প্রচুর পরিমাণে দ্রব্য সামগ্রী চলে আসতেছে, ফলে আবার আমাদের দেশ থেকে চলে যাচ্ছে, ফলে সরকার রাজস্ব হারাচ্ছে এবং জিডিপি কিন্তু আমাদের কাঙ্ক্ষিত পর্যায়ে নিয়ে যেতে পারতেছি না। এই চোরাচালানটা রোধ করতে হবে। দেখবা যে প্রায় দেখবা যে কি হয়েছে, শাহজালাল বিমানবন্দরে 30 কেজি সোনা ধরা হয়েছে, কিংবা তোমার ঢাকা আন্তর্জাতিক যেটা বিমানবন্দর, হয়তো শাহজালাল বিমানবন্দর, সিলেটের বিমানবন্দর, বিভিন্ন জায়গায় কিন্তু এরকম সোনা ধরা পড়তেছে, বা বিভিন্ন জায়গা। এইগুলো যদি আমরা রোধ করতে পারি, দেশের শুল্ক ফাঁকি দিয়ে যে পণ্যগুলো বিদেশে চলে যাচ্ছে, বিদেশ থেকে যে পণ্যগুলো শুল্ক ফাঁকি দিয়ে দেশে ঢুকতেছে, এগুলো যদি রোধ করা যায়, তাহলে কিন্তু দেশের অর্থনৈতিক চাকা অনেকটা এগিয়ে যাবে। সরকারি পদক্ষেপ সমূহের বাস্তবায়ন। সরকার কিন্তু এই রপ্তানি উন্নয়নের জন্য, রপ্তানি বাজারকে সম্প্রসারণ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্যাকেজ প্রদান করে থাকে এবং সম্প্রসারণের পথ তৈরি করে থাকে। এগুলো যেন আমরা যদি করতে পারি সঠিকভাবে, তাহলে কিন্তু আমাদের অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং লেনদেন ভারসাম্যের ঘাটতি দূর হবে। রপ্তানি পণ্যের শ্রেণীকরণ, অর্থাৎ বিভিন্ন পণ্যকে আমরা যেন শ্রেণী ভিত্তিক সাজাতে পারি, যাতে আমাদের বিভিন্ন যার যে ক্যাটাগরি লাগবে সেই ক্যাটাগরি অনুযায়ী আমরা সেখানে দ্রব্য সামগ্রী প্রেরণ করতে পারি। আমাদেরকে ব্র্যান্ডিং করতে হবে, অর্থাৎ দেশের, আমাদের বাংলাদেশের পণ্যগুলো যদি আমরা বাইরের বিভিন্ন দেশে একটা ব্র্যান্ডিং করতে পারি, তাহলে কিন্তু আমাদের পণ্যের সেলটা বেশি হবে এবং আমাদের রপ্তানি আয় বেশি হবে। আমদানি নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমদানি ঢালাও ভাবে যেন সবকিছু আমদানি আমরা না করি। দেখা যায় অনেক সময় দেশের ভিতরে আছে, তারপরেও কিন্তু আমাদের এক শ্রেণী বিদেশ থেকে আমদানি করছে। যেমন লবণ, আমরা বাংলাদেশে প্রচুর পরিমাণে উৎপাদন হচ্ছে, দেশের লবণ কিন্তু দেশেই যা চাহিদা আছে তার দিয়েও বাইরে আমরা রপ্তানি করছি। তার মাঝেও কিছু কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী তারা বাইরের থেকে লবণ আমদানি করতেছে এবং দেশের লবণ শিল্পকে ধ্বংসের একটা পায়তারা করতেছে। এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে। প্রচার ব্যবস্থা, অর্থাৎ দেশি পণ্য যাতে বেশি বেশি পরিমাণ দেশের লোক ক্রয় করতে পারে, সেজন্য তাদের পণ্যের মান ঠিক রাখতে হবে এবং প্রচার ব্যবস্থাকে বাড়াতে হবে। একই সাথে বিদেশের বাজারেও যেন এটা বেশি গ্রহণযোগ্যতা পায়, সেটাও করতে হবে। অদৃশ্য ব্যয় হ্রাস, আমদানি রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে অনেক অদৃশ্য ব্যয় থেকে থাকে। বিদেশি ফ্যাসিলিটেটরকে বিভিন্ন ধরনের টাকা দিতে হয়, তারপরে এদের আবার এজেন্ট বা দালাল চক্র আছে, তাদেরকে টাকা দিতে হয়। এই জিনিসগুলো যাতে দূর করা যায়, সেজন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবার আছে বৈদেশিক বিনিয়োগ। আচ্ছা, এই যেটুকু আলোচনা করলাম, এটুকুর ভিতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে, না থাকলে আমরা বৈদেশিক বিনিয়োগটা নিয়ে আসি। যখন কোনো দেশের কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান যখন অন্য দেশে যে বিনিয়োগ করে, তখন আমরা তাকে বলি বৈদেশিক বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকে দুই প্রকার ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ আর একটা পরোক্ষ বৈদেশিক বিনিয়োগ। অর্থাৎ একটা দেশের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যখন সরাসরি অন্য কোনো দেশের কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বিনিয়োগ করে বা ব্যবসা বাণিজ্যে বিনিয়োগ করে, আমদানি রপ্তানির জন্য বিনিয়োগ করে, তখন সেটাকে আমরা বলবো প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। অর্থাৎ যদি আমাদের চায়না একটা কোম্পানি এসে আমাদের বাংলাদেশে একটা মোবাইল শিল্প স্থাপনের জন্য ইপিজেডে বিনিয়োগ করে, কিংবা খুলনা বা রাজশাহী যে কোনো একটা বিশাল জায়গায় বিনিয়োগ করে একটা মোবাইল শিল্প স্থাপন করলো বা অন্য কোনো একটা শিল্প স্থাপন করলো, তাহলে এটা হবে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ। আর যদি তারা এদেশের শেয়ার ক্রয় করে থাকে, ডিবেঞ্চার ক্রয় করে থাকে, অর্থাৎ এদেশের অর্থনৈতিক ব্যবস্থায় যদি তারা লাভের আশায় কোনো সরাসরি অর্থ বিনিয়োগ করে থাকে, সেটা হবে পরোক্ষ বৈদেশিক বিনিয়োগ। এরপরে যেটা আছে বৈদেশিক বিনিয়োগের গুরুত্ব, কর্মসংস্থান সৃষ্টি। বিদেশি বিনিয়োগ যত বাড়বে, দেশের ভিতরে কিন্তু তত বেশি কর্মসংস্থান হবে। কারণ বাংলাদেশে যদি চায়না বিনিয়োগ হয়, ইন্ডিয়ান বিনিয়োগ হয়, তারা তো সেই দেশ থেকে সব শ্রমিক নিয়ে আসবে না, কিছু শ্রমিক আনবে, বাকিগুলো তো সব আমাদের দেশ থেকেই কাজে লাগবে। ফলে আমাদের দেশে একটা কর্মসংস্থানের সৃষ্টি হবে, লেনদেন ভারসাম্যের উন্নয়ন। এদেশের ভিতরে যত বেশি প্রোডাক্ট তৈরি হবে, তত বেশি বাইরে থেকে আমদানি নির্ভরতা কমে যাবে, ফলে লেনদেন ভারসাম্যের একটা উন্নয়ন ঘটবে। আন্তর্জাতিক সম্পর্কের উন্নয়ন, যে দেশ আমাদের দেশে বিনিয়োগ করলো সেই দেশের সাথে বাংলাদেশের একটা সম্পর্ক বাড়বে, অন্য অন্য ক্ষেত্রে বিভিন্ন সম্পর্ক বাড়বে। শ্রমের দক্ষতা বৃদ্ধি পাবে,
অর্থাৎ ওই ফ্যাক্টরিতে বা মিলে কাজ করার জন্য যথেষ্ট পরিমাণ প্রশিক্ষিত শ্রমিকের দরকার হবে, তার জন্য কিছু ট্রেনিং সেন্টার তৈরি হবে, শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য মাঝে মাঝে এদেরকে বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হবে, ফলে শ্রমিক দক্ষতা বাড়বে। মূলধনের অভাব দূর হবে, অর্থাৎ দেশীয় মূলধন দিয়ে ফ্যাক্টরি বা শিল্প তৈরি করতে যে সমস্যাটা ছিল এটা কিন্তু এখন আর থাকতেছে না, এবং দেশের ভিতরে মানুষ কিন্তু তাদের ভোগ্য চাহিদা পূরণ করার সুযোগ পাবে, মূলধনের অভাবটা দূর হবে, জাতীয় আয় বৃদ্ধি পাবে, উদ্যোক্তার অভাব পূরণ হবে। অর্থাৎ এরকম বিভিন্ন কলকারখানা বা প্রোডাক্ট দেখে কেউ কেউ নতুন নতুন বিভিন্ন শিল্প বা বিভিন্ন পণ্য তৈরিতে উদ্যোগ গ্রহণ করবে, ফলে উদ্যোক্তার অভাব পূরণ হবে। বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে, এই প্রোডাক্টগুলো যদি বাইরে থেকে কিনে আনতে হতো সরাসরি ডলারে বা মুদ্রায় আনতে হতো, ফলে বৈদেশিক মুদ্রা ক্রয় করতে হতো বাংলাদেশকে, এজন্য এই জায়গা থেকে আবার বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে। আমদানি ব্যয় হ্রাস, আমদানি হ্রাস পাবে, ব্যয়টাও হ্রাস পাবে, মানব সম্পদের উন্নয়ন করবে। আর যারা এই সমস্ত মিল ফ্যাক্টরি কলকারখানা চাকরি করবে তাদের কিন্তু দক্ষ হবে, এবং তারা সেখানে টেকনিশিয়ান হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে, বা এই ধরনের যা প্রয়োজনীয় যে সংখ্যক লোক লাগবে সেই ধরনের যোগ্যতা সম্পন্ন হবে, ফলে মানব সম্পদের উন্নয়ন ঘটবে। ভোক্তার কল্যাণ বৃদ্ধি পাবে, ভোক্তার কল্যাণের দিকটা চিন্তা করে বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করা হবে, এবং ভোক্তা যখন যেটা দরকার তখন সেটা বাজার থেকে, স্থানীয় বাজার থেকে তারা পেয়ে যাবে। অর্থনৈতিক উন্নয়ন হবে, সামগ্রিকভাবে দেশের অর্থনৈতিক উন্নয়নের গতি অনেক অংশে বৃদ্ধি পাবে। এবার আমরা চলে আসি বিশ্ব বাণিজ্য সংস্থা WTO, এটাকে বলা হয় ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এই ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন আজকের নাম হচ্ছে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, কিন্তু এর শুরু বা ইতিহাসটা ওরকম ছিল না। ইতিহাস ছিল যে এটা মূলত 1948 সালে হাভানা সম্মেলন হয়, এবং সেখানে জেনারেল এগ্রিমেন্ট অন ট্যারিফ অ্যান্ড ট্রেড, সংক্ষেপে এটাকে বলা হয় গ্যাট, এরকম একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয়, এবং প্রতিষ্ঠাকালীন তার সদস্য ছিল 23 জন। পরবর্তীকালে এই গ্যাটের কিন্তু মূল উদ্দেশ্য ছিল যে বিশ্ব বাণিজ্য, তারপরে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য, অর্থনৈতিক ক্ষেত্রে একে অপরকে সহযোগিতা, এই বিষয়গুলো, কিন্তু পরবর্তীতে গ্যাট আসলে সেভাবে কার্যক্রম চালু রাখতে পারি নাই, ফলে বিশ্বের বিভিন্ন দেশের ভিতরেও একটা অসহিষ্ণুতা, একটা অসহযোগিতা সৃষ্টি হয়, যার পরবর্তীতে 1966 সালে উরুগুয়েতে একটা আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়, এবং সেটা বিশ্বের 166টি দেশ এটা সম্মেলনে অংশগ্রহণ করে, এবং এই সম্মেলনটি আসলে 66 না, এটি হবে 1986 সালে, এবং 1986 থেকে 1993 সাল পর্যন্ত 7 বছর ধরে এরা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে থাকে, গবেষণা করতে থাকে প্রায়, এবং এর দায়িত্বে ছিলেন হচ্ছে আর্থার ডানকেল নামে একজন ব্যক্তি, তিনি ছিলেন হচ্ছে গ্যাটের মহাপরিচালক। ওই যে গ্যাট হয়েছিল সেই গ্যাটের মহাপরিচালক ছিলেন আর্থার ডানকেল, তিনি এটা নিয়ে গবেষণা করলেন, এবং 1991 সালে এসে উনি 450 পৃষ্ঠার একটা খসড়া প্রস্তাব উত্থাপন করলেন, এবং এই প্রস্তাবকে ম্যাক্সিমাম জায়গায় রেখে দিয়ে কিছু জায়গা রদবদল করে 93 সালের এটাকে গ্রহণ করে নেওয়া হলো, এবং 1995 সালে বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হলো। প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 128টি দেশ, বাংলাদেশ হচ্ছে এর সেই প্রতিষ্ঠাকালীন সদস্য। গ্যাট থেকে রূপান্তরিত হয়ে এখন যেটা হলো সেটা হচ্ছে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এদের যে মূল টার্গেট বা এদের কার্যাবলী সেটা হচ্ছে যে ইন্টিগ্রেটেড ডিসপুট সেটেলমেন্ট সিস্টেম বা সমন্বিত আপত্তি নিষ্পন্ন ব্যবস্থা, অর্থাৎ বিভিন্ন দেশের ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে যে ধরনের বিধিনিষেধ আছে তার মধ্যে কেউ কোনো বিধিনিষেধ লঙ্ঘন করলে, কেউ কোনো আন্তর্জাতিক বাণিজ্যের যে নিয়মগুলো, রুলস গুলো ভায়োলেট করলে, সেগুলোকে তারা নিষ্পত্তি করে থাকে। মন্ত্রী পর্যায়ে বিভিন্ন সম্মেলনে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করে থাকে, উন্নয়নশীল দেশের বাণিজ্য পর্যালোচনা করে থাকে, এবং তাদের সহযোগিতায় তারা কাজ করে থাকে, এবং বিভিন্ন দেশের বাণিজ্য রপ্তানি আমদানি বৃদ্ধি করার জন্য বিভিন্ন ধরনের পলিসি তারা প্রদান করে থাকে। এইটা হচ্ছে মূলত বিশ্ব বাণিজ্য সংস্থা। সময় সংক্ষেপ, আর আমরা বেশি এগোতে পারতেছি না।
তো এ পর্যন্ত তোমরা যারা আমাদের সাথে ছিলে, আজকে আমি আলোচনা করলাম হচ্ছে সপ্তম অধ্যায়ের, এই আলোচনার সাথে থাকার জন্য সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তোমরা পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করবে সেই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে।